আমি বা আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমি এবং আমার আশেপাশের লোকজন, ওই যে কুকুরগুলি দেখা যাচ্ছে, ওই কুকুরগুলি, ওই শুকনো ডালে বসে থাকা পাখিটা এবং এই লাইন ধরে চলতে থাকা পিঁপড়েগুলির মধ্যে সবকটি পিঁপড়ে, তারা জীবন্ত। তাদের মধ্যে প্রাণ আছে, তাদের মধ্যে চেতনা আছে। এই কথাগুলি কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আচ্ছা, এই গ্যারান্টিটা কিভাবে দিলাম? আমি তো অনুভব করছি আমার মধ্যে প্রাণ আছে, চেতনা আছে, কিন্তু বাকিদের ক্ষেত্রে কিন্তু আমি অনুভব করতে পারিনি, আমি নিজে অনুভব করতে পারিনি। বাকিদের ক্ষেত্রে গ্যারান্টিটা দিতে পারছি নিজের সাথে তুলনা করে। তাছাড়া বিজ্ঞান অফিসিয়ালি এই গ্যারান্টিটা কিন্তু দিচ্ছে। আর এইসব জড়বস্তুগুলি যে জড়বস্তু, সেটাও কিন্তু আমি নিজের সাথে তুলনা করেই বুঝতে পারছি। আমরা ধরেই নিয়েছি জড়বস্তুর চেতনা নেই। তারা জড়বস্তু কারণ তারা আমাদের মতো স্ব-ইচ্ছায় হাত পা নাড়াতে পারে না, তাদের কোনো নাম হয় না। হ্যাঁ, কিন্তু জাতি হয়। এইরকমই একটা বাইক জাতীয় জড়বস্তু কিন্তু আমার আছে, কিন্তু জগতের নিয়মকানুন উল্লঙ্ঘন করে আমি তার একটা নাম রেখেছি, রক্তিম। তার এই নাম দেওয়ার কারণ তার সজীব বস্তু সুলভ আচরণ। রক্তিম আমার খুবই কাছের বন্ধু। আমি তার সাথে সকল ধরনের আলোচনা করি, দৈনন্দিন জীবনের অনেক কথা তার সাথে শেয়ার করি, এবং সে কিন্তু চুপ করে থাকে না, সেও উত্তর দেয়, সে প্রশ্নও করে। রক্তিম সুখ বোঝে, দুঃখ বোঝে, প্রেম বোঝে, ঘৃণা বোঝে, সে সব বোঝে। এবং পৃথিবীর সব থেকে উন্নত সজীব বস্তু মানুষ, মানুষ থেকে কিন্তু সে কোনো অংশে কম যায় না। রক্তিমের বৈশিষ্ট্য, সে একটু বেপরোয়া, অনেকটা রাগী। আর হ্যাঁ, সে নিশ্চয়ই পুরুষ, কারণ তার আকর্ষণ মেয়েদের প্রতি। আর বাংলা সিনেমার সেরা নায়িকা অন্তিমা ঘোষের সিনেমা না দেখলে তো তার ইঞ্জিনটাই বসে পড়ে। সকালে মা আমাকে বাজার আনতে পাঠালো। রক্তিম, বাজারে চল, বলতেই সে ছুটল। আরে আস্তে ছোট না, এত তাড়াহুড়ো কিসের? তাড়াহুড়ো আছে, আমার তাড়াহুড়ো আছে। কিসের এত তাড়াহুড়ো তোর শুনি? এক্ষুনি বুঝতে পারবি। কথাটা বলার সাথে সাথেই রক্তিম বাদিকে একটা তীক্ষ্ণ বাঁক নিয়ে নিল। এই, কি হলো? তুই তুই কোথায় নিয়ে যাচ্ছিস? বাজারের রাস্তা তো সোজা। কিন্তু আমার কাজটা তো এই রাস্তাতেই ভাই। আরে এই রাস্তা দিয়েই তো ঈশানী টিউশন থেকে বাড়ি ফিরবে এখন। হ্যাঁ, তা কতদিন হলো তুই ঈশানীর সাথে দেখা করিসনি বলতো? তা ঠিক বলছিস, কিন্তু আর এই কারণেই আমিও প্রিয়াঙ্কাকে দেখতে পাচ্ছি না। আচ্ছা চান্দু, তো এই ব্যাপার, তোমার ঈশানীর বান্ধবী প্রিয়াঙ্কাকে ভালো লেগে গেছে, আর তুমি বিল ফাটাচ্ছ আমার উপর। যাই হোক, অনেকদিন পর ঈশানীর সাথে দেখা করে মনটা বেশ ফুরফুরে লাগছে। আর প্রিয়াঙ্কাকে দেখার পর রক্তিমের ইঞ্জিন তো একদম মাখনের মতো চলছে, যেন এইমাত্র মোবিলটা চেঞ্জ করা হয়েছে। বাজারে পৌঁছে দেখি বাজার পুরো শেষের পথে, আর সব থেকে প্রয়োজনীয় জিনিস কাঁচা লঙ্কাটাই শেষ হয়ে গেল। অগত্যা বিনা কাঁচা লঙ্কা নিয়েই বাজারের ব্যাগটা মার হাতে ধরিয়ে দিলাম। তারপর আর কি, শুরু হয়ে গেল মহাভারত।
বারবার বোঝাতে চেষ্টা করলাম যে রক্তিমের কারণে দেরিটা হয়েছে, কিন্তু মা বুঝতেই চাইল না, বারবার আমাকেই বকে যাচ্ছে। আমি রক্তিমের সামনে গিয়ে বললাম, কিরে, তুই কিছু বলছিস না কেন? তোর জন্যেই তো দেরিটা হলো, বল না, মাকে বল। তা দেখে মা আমার কাছে এসে আমার মাথায় হাত বোলাতে শুরু করলো। জিজ্ঞেস করলো, কি তৈছি তোর বাবা? আমি বললাম, কি আবার হবে, বিনা দোষে তুমি আমাকে বকেই যাচ্ছ। তারপর মা সেই এক কথা আবার শুরু করল। কোথায় নাকি এক শিব মন্দিরে সাধু বাবা বসে, আমাকে নাকি ওইখানে নিয়ে যাবে প্রসাদ নেওয়ার জন্য। ওনার প্রসাদ খেলে নাকি আমার কল্পনা দূর হয়ে যাবে। আরে, আমার কল্পনা আবার কার কি ক্ষতি করলো? আর রক্তিম কি আমার কল্পনা নাকি? কল্পনা হলে শুধুমাত্র মাথায় থাকতো, আমি তো দিব্যি আমার কানে শুনতে পাচ্ছি তার কথা। আর আমি যখন তার উপর চড়ে বসি, তখন আমার কিন্তু কোনো কন্ট্রোল থাকে না, সে নিজেই চালিয়ে নিয়ে যায়। আমি খালি হ্যান্ডেল দুটো ধরে বসে থাকি। এটা কল্পনা হলো কিভাবে? আমি তো দিব্যি তার মনুষ্যসুলভ আচরণটার প্রুফ পেয়ে যাচ্ছি প্রতিনিয়ত। দেখো মা, আমি কিন্তু কোনো সাধু বাবা টাবার কাছে যাব না, আর কখনো তুমি কিন্তু এই সাধু বাবা টাবার কথা আমার সামনে বলবে না। এই বলে রক্তিমকে নিয়ে আমি বাড়ি থেকে বেরিয়ে গেলাম এবং মাঠের দিকটায় পৌঁছলাম। দেখলি তো কিভাবে মা বকলো, তাও তোর জন্যে। আর তুই কি না হ্যান্ডেল রেখে দাঁড়িয়েছিলি, বলতে পারিসনি কিছু তখন? আচ্ছা, তুই অন্য লোকের সামনে গেলে এমন থ মেরে থাকিস কেন বলতো? কি হলো বল, কি হলো? এখন কেন আবার বোবা হয়ে আছিস, কিছু বল। বিকেলবেলা চলিস তো ওই ওমেন্স কলেজের দিকটা একটু চক্কর মেরে আসবো। বাহ, একে বলছি কি আর এ বলছে কি? জীবনে অনেক বাইক দেখেছি রে বাবা, কিন্তু তোর মতো এমন মেয়েবাজ বাইক কখনো দেখিনি। পরদিন আমি আর রক্তিম বের হলাম ঈশানী আর প্রিয়াঙ্কার সাথে দেখা করতে। আমরা রাস্তার পাশে দাঁড়িয়ে কথা বলছিলাম। এমন সময় আমাদের পাড়ার একটা সন্ডামার্কা ছ্যাচরা লোক তার চেলা চামুন্ডাদের নিয়ে ওই রাস্তা দিয়েই যাচ্ছিল। সে ঈশানী এবং প্রিয়াঙ্কাকে উদ্দেশ্য করে খুব বাজে কথা বলে টিটকিরি মারে। কথাটা শুনে আমার পায়ের রক্ত মাথায় উঠে যায়, কিন্তু আমি নিজেকে সংযত করে রাখি। আরও কিছুক্ষণ আড্ডা মেরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হই। রাস্তার পাশে একটি মুদি দোকানের সামনে রক্তিম দাঁড়িয়ে পড়ল। কি হলো? দোকান থেকে একটা মোটা এবং শক্ত দেখে লম্বা একটা দড়ি কিনে নিয়ে আয় তো। দড়ি? কেন বলতো? ওমা, কালকে যে আমার জন্য মার কাছে বকা খেলি, সেটার প্রায়শ্চিত্ত করতে হবে না? ছাদের উপর কাপড় রোদে দেওয়ার দড়িটা যে ছিঁড়ে গেছে সেটা ভুলে গেছিস নাকি? মা বলার আগেই মার হাতে এটা ধরিয়ে দিবি, দেখবি মা খুশি হবে। বাহ, তুই দেখছি মাঝে মাঝে কাজের কথাও বলিস। দড়িটা কিনে সেটা রক্তিমের পিছে ঝুলিয়ে আবার বাড়ির উদ্দেশ্যে ছুটলাম। আর একটু এগুতেই সেই সন্ডামার্কা বাজে লোকটা চোখে পড়ল। প্রায় রাস্তার মধ্যিখান দিয়েই হাঁটছে সে। একবারের জন্য তাকে বাড়ি মেরে ফেলে দেওয়ার বিচার এলো মাথায়, কিন্তু আবারও নিজেকে সংযত করে নিলাম। তার পাশ দিয়ে যাওয়ার সময় ঘাটটা ঘুরিয়ে রাগী দৃষ্টিতে তার চোখে চোখ রাখলাম।
সেও আমার দিকে চেয়ে থাকল। হঠাৎ বাইকে একটি টান অনুভব করলাম, আর সঙ্গে সঙ্গে সেই লোকটি খুব দ্রুত গতিতে পেছন দিকে সোজা হয়ে পড়ে গেল, আর আমাদের পিছে পিছে তার মাথা এবং পুরো শরীর হ্যাচড়াতে হ্যাচড়াতে চলতে লাগলো। কারণ দড়িটা কোনোভাবে খুলে গিয়ে তার এক প্রান্ত লোকটার পায়ে পেঁচিয়ে যায়। আমি সঙ্গে সঙ্গে ব্রেক করতে চেষ্টা করলাম, কিন্তু এ কি, উল্টো অ্যাক্সেলারেটরটাই বাড়িয়ে দিলাম, কারণ রক্তিম সেটাই চাইছিল। রক্তিম, কি করছিস? ব্রেকটা কষতে দে, থেমে যা রক্তিম, লোকটার পায়ে দড়িটা পেঁচিয়ে গেছে। তার থেকে কোনো সাড়া এলো না, উল্টে অ্যাক্সেলারেটরটা আরো বাড়িয়ে দিল। পেছন মুড়ে দেখলাম রাস্তায় লোকটির রক্তের দাগের চিহ্ন এঁকে এঁকে আমরা এগুচ্ছি। সে প্রাণপণে চেষ্টা করছিল একটু যদি হাতটা বাড়িয়ে পায়ের কাছে এনে দড়িটা থেকে মুক্ত হওয়া যায়, কিন্তু সেই মুহূর্তেই রাস্তায় পড়ে থাকা একটা আস্ত ইটের সাথে তার সংঘর্ষ হয়। 50 কিলোমিটার বেগে হ্যাচড়াতে থাকা এই মানব শরীরটির সাথে সেই আস্ত ইটের সংঘর্ষে সে পুরো উল্টে যায়। আর এখন সে নাক, মুখ এবং শরীরের সম্পূর্ণ সামনের অংশে ভর দিয়ে হ্যাচড়াতে থাকে। তার শরীরের পেছনের অংশের বেশিরভাগই জামা কাপড় ছিঁড়ে, চামড়া ছিঁড়ে রক্তাক্ত মাংস দেখা যাচ্ছে। মাথার পেছনের চুল উঠে গিয়ে লাল রক্ত এবং সাদা মাংস দেখা যাচ্ছে। পেছন থেকে লোকজন হই হই করছে। রক্তিম, প্লিজ থেমে যা, থেমে যা, লোকটা মরে যাবে। প্লিজ থেমে যা ভাই, প্লিজ প্লিজ রক্তিম, আমি তোর পায়ে পড়ছি, থেমে যা। সে আমার কোনো কথাই শুনল না। আরো কিছুক্ষণ সেই বিধ্বংসী লীলা চালানোর পর পাড়ার রাস্তার মোড়টাতে গিয়ে অবশেষে রক্তিম থামল। থামার কিছুক্ষণের মধ্যেই লোকজন আস্তে আস্তে আমাদের ঘেরাও করল। আমি কিন্তু কিছু করিনি, যা করেছে রক্তিম করেছে। এই এই রক্তিম, তুই তুই বল না, বল না, বল না যে তুই করেছিস এই কাজটি। কিরে কিরে কিরে, তুই চুপ করে আছিস কেন? হ্যাঁ হ্যাঁ রক্তিম, তুই চুপ করে আছিস, আবার চুপ করে আছিস লোকের সামনে। বল রক্তিম, তুই করেছিস সেটা, সবকিছু তুই করেছিস, আমার কোনো দোষ নেই, তুই বল। দেখুন, আমি আমি এই কাজটি করিনি। হ্যাঁ হ্যাঁ, আমি বাইকে ছিলাম, কিন্তু কিন্তু আমার হাতে কোনো কন্ট্রোল ছিল না। এই এই রক্তিম রক্তিম নিজে নিজেই চালাচ্ছিল। হ্যাঁ হ্যাঁ, এই বাইক নিজে নিজে চলে। সে কথাও বলে, কিন্তু এখন বলছে না। এই এই রক্তিম, কথা বল, কথা বল রক্তিম, রক্তিম তুই কথা বল। এখন কথা বলছিস না কেন? বল না, বল না, এতে আমার কোনো দোষ নেই। যা করেছিস তুই করেছিস, কথা বল রক্তিম, রক্তিম কথা বল। হঠাৎ কেউ যেন পেছন থেকে কোনো ভারী বস্তু দিয়ে আমার মাথায় আঘাত করে। সঙ্গে সঙ্গে আমার জ্ঞান লোপ পায়। যখন চেতনা ফিরে এলো, বুঝতে পারলাম আমি গাড়িতে। আমার দুই পাশে মা আর বাবা। মার কাঁধ থেকে মাথাটা আস্তে আস্তে সোজা করতেই তারা বুঝতে পারল যে আমার জ্ঞান ফিরেছে। আমার মাথায়, হাতে, পায়ে এবং শরীরের প্রায় সবখানেই ব্যান্ডেজ।
আস্তে আস্তে শরীরের জ্বালা যন্ত্রণাটাও অনুভূত হতে লাগলো। বুঝতে পারলাম লোকে বেধড়ক মেরেছে। মাকে জিজ্ঞেস করলাম, আমরা কোথায় যাচ্ছি? মা বলল, শিব মন্দির। আমাকে ধরাধরি করে শিব মন্দিরের কাছে সেই বটগাছটার নিচে একজন সাধু বাবার সামনে এসে বসানো হলো। ওনার সামনে যজ্ঞের আগুন দাউ দাউ করে জ্বলছে। আগুনের তাপটা যেন শরীরের যন্ত্রণাটাকে আরো বাড়িয়ে দিতে লাগলো। আমি উঠে যেতে চাইলাম, কিন্তু মা এবং বাবা আমার কাঁধে চাপ দিয়ে বুঝিয়ে দিলেন যে ওঠা যাবে না। সাধু বাবা গভীর ধ্যানে মগ্ন। প্রায় আধ ঘন্টা পরে তিনি চোখ খুললেন। তারপর প্রায় 10 মিনিট ধরে বিনা চোখের পলক নিভিয়ে আমাকে পর্যবেক্ষণ করলেন। তারপর একটি ছোট কলস থেকে জল হাতে নিয়ে আমার উপর ছিটিয়ে দিলেন। যজ্ঞে আহুতি দেওয়া একটি ছাই মাখা কলা তিনি আমার দিকে বাড়িয়ে দিলেন আর বললেন, এই প্রসাদ গ্রহণ করার পর তুই আস্তে আস্তে নিজের আসল অস্তিত্ব টের পাবি। সকল কল্পনা আস্তে আস্তে অদৃশ্য এবং অতীন্দ্রিয় হয়ে যাবে। অস্তিত্বহীন কোনো কিছুই তোর অনুভব হবে না। তারপর আমি ওনার প্রসাদ গ্রহণ করলাম। এই ঘটনাটা ঘটে গেল 1 সপ্তাহ হয়েছে। আমি এখনো ভালো করে হাঁটতে চলতে পারি না, তাই বেশিরভাগ সময় বিছানাতেই কাটিয়ে দিই। মা এসে খাবার দিয়ে যায়, কিন্তু কোনো কথা বলে না। বাবাও কোনো কথা বলে না। আমি কিছু জিজ্ঞেস করলেও কিছু বলে না তারা। এমনকি বাড়িতে কোনো লোক আসলেও তারা কথা বলে না। যে আসে সেও কথা বলে না। তারা একে অপরের পাশে বসে চা খায়, একে অপরের দিকে চায়, মুখ নাড়ায়, কিন্তু কারোর মুখ থেকে কোনো কথা বেরোয় না। ও মা, ও বাবা, তোমরা কথা বলো না কেন? কোনো উত্তর নেই। তারা কি ভাবছে আমি মানসিক রোগে আক্রান্ত, আর তাই তারা আমার সাথে কথা বলতে চাইছে না? কিন্তু রক্তিমের কথা তো আমি স্পষ্ট শুনতে পাই, কিন্তু তারা পায় না কেন? তাহলে কি মানসিক রোগের শিকার বাকি সবাই? আরও কিছুদিন গড়িয়ে গেল। মা আর বাবা কথা তো বলছিলই না, এখন তাদের দেখাও পাচ্ছি না। কোথাও যেন চলে গিয়েছে তারা, আমাকে একা ফেলে দিয়ে। 2-3 দিন ধরে ভাঙা হাত পা নিয়ে হামাগুড়ি আর দেয়াল ধরাধরি করে কোনো মতে কিচেন অবধি পৌঁছে যা পাচ্ছি তাই কাঁচা অথবা সিদ্ধ করে খাচ্ছি। খাবারও প্রায় শেষের পথে। এই হাত পা ভাঙা অবস্থায় রক্তিমকে নিয়ে বেরিয়ে যে কিছু নিয়ে আসব সেই উপায়ও নেই। আর কতটা দিন এভাবে কাটবে? একমাত্র রক্তিমই আমার সাথে কথা বলছে।
পাশের বাড়ির কোনো মানুষের আওয়াজও শুনতে পাচ্ছি না। 2-3 দিন ধরে বাড়িতে কোনো কুকুর বেড়ালও আসতে দেখিনি। এমনকি দূর থেকেও কোনো কুকুর বেড়ালের ডাক আসছে না কানে, না শুনতে পাচ্ছি কোনো পাখির ডাক। মেঝেতে ঘন্টার পর ঘন্টা চিনি পড়ে থাকলেও কোনো পিঁপড়ের দেখা পাচ্ছি না। পৃথিবীটা যেন সজীব বস্তুহীন হয়ে পড়ল। আমি কিছুক্ষণ চিৎকার করলাম, কিন্তু কোনো সজীব বস্তু থেকে কোনো সাড়া পাইনি। একমাত্র সাড়া দিচ্ছে রক্তিম নামক জড় বস্তুটি। আজ সকালে ঘুম থেকে উঠে দেখি মেঝেতে শুয়ে আছি। হ্যাঁ, বিছানাতেই ঘুমিয়েছিলাম, কিন্তু বেশ কিছুদিন ধরে আস্তে আস্তে সব জড় বস্তুগুলিও উধাও হতে থাকল। কাল অবধি বিছানা আর ফ্রিজটা বাকি ছিল, আজকে বিছানাটা নেই। আমি হন্তদন্ত হয়ে গড়িয়ে গড়িয়ে কিচেন অবধি গিয়ে বসলাম, না, ফ্রিজটাও উধাও। তাতে আজকের দিনটা পার হয়ে যাওয়ার মতো খাবার ছিল। ফ্রিজটা যেখানে রাখা ছিল সেখানে মেঝেতে একটা আধ পচা আপেল দেখতে পেলাম। মেঝেতে শোয়া অবস্থাতেই সেই আধ পচা আপেলটা খেয়ে খিদেটা একটু মেটানোর চেষ্টা করলাম, কিন্তু কোনো স্বাদ অনুভব হলো না। পেটের এক কোণে হয়তো সেটা গিয়ে পৌঁছল, কিন্তু এইবার কি হবে? কাল হয়তো মাথার ছাদটাও উধাও হয়ে যাবে। আকাশটা থাকবে কি? আমি কি মৃত্যুর পথে এগুচ্ছি, নাকি পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে? যদি সবকিছু উধাও হয়ে যায় আর শুধু আমি বেঁচে থাকি, সেটা তো হবে মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর। হ্যাঁ, হুবহু সেটাই তো হচ্ছে। সেই পথেই তো এগুচ্ছি। সবাই কোথায়? মা, বাবা, সব জীবজন্তু, পোকামাকড়, তোমরা সবাই কোথায়? কোথায় তোমরা? মনে পড়ল সাধু বাবার কথা। সে বলেছিল তার দেওয়া প্রসাদ খাওয়ার পর অস্তিত্ববিহীন সবকিছু অদৃশ্য হয়ে যাবে আস্তে আস্তে। আমার কল্পনা দূর হয়ে যাবে বলেছিল, কিন্তু এ তো দেখছি অস্তিত্বটাই অদৃশ্য হয়ে যাচ্ছে। কোনো আওয়াজ কানে আসছে না। সব জড়বস্তু, সজীব বস্তু সব আমার চোখের সামনে থেকে উধাও হয়ে যাচ্ছে। স্বাদের অনুভূতিটাও বোধহয় হারিয়ে ফেললাম। তাহলে কি আমার অস্তিত্ব শেষের পথে? এর জবাব একমাত্র একজনই দিতে পারে, শিব মন্দিরের সেই সাধু বাবা। যেভাবেই হোক আমাকে তার কাছে যেতে হবে, এক্ষুনি যেতে হবে। রক্তিম, রক্তিম, রক্তিম আছে কি?
কোনো মতে ভাঙা হাতে ভর দিয়ে দরজার কাছে গিয়ে দরজাটা খুলতেই ধড়াস করে সামনের দিকে পড়ে গেলাম। মাথাটা তুলতেই একই, বাইরে তো কিছুই দেখা যাচ্ছে না, না আকাশ না মাটি, পুরো দুনিয়াটাই অন্ধকারাচ্ছন্ন। পেছনে ফিরে দেখি ঘরটাও উধাও, একমাত্র রক্তিমকে দেখতে পাচ্ছি। সাদা আলোয় জল জল করছে সে। অন্ধকারাচ্ছন্ন পুরো জগতে একমাত্র আলো এই রক্তিম। আমি তাড়াতাড়ি রক্তিমের উপর উঠে বসলাম। রক্তিম, সাধু বাবার কাছে নিয়ে চল এক্ষুনি বলে অ্যাক্সেলারেটরটা ফুল ঘুরিয়ে দিলাম আর এলোপাথারি ভাবে ছুটলাম। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, উপর, নিচ কিছুই বুঝতে পারছি না, কিন্তু আমি খুব জোরে ছুটছি। ইন্দ্রিয়ের কোনো একটা অংশ বুঝতে পারছে যে আমি খুবই জোরে ছুটছি। রক্তিমের গতি ক্রমশ বেড়ে চলছে, প্রচুর গতিবেগে ছুটছে রক্তিম। আমি হ্যান্ডেলটা শক্ত করে ধরে আছি, গতিবেগ বেড়েই যাচ্ছে। গতিবেগ আরো বাড়ছে, বাড়তেই চলছে। এই গতিবেগ আমার সহ্যের সীমানার বাইরে চলে যাচ্ছে। আমি জানি না আমি আর কতক্ষণ ধরে রাখতে পারবো। আর পারছি না, আমি আর পারছি না। আর বেড়ে উঠতে পারিনি। আমার হাতগুলি রক্তিমের হ্যান্ডেল থেকে ছুটে গেল। এরকম মনে হলো যেন রক্তিম আমাকে মহাশূন্যে ছিটকে ফেলে দিয়েছে। আমার গতিবেগ এখন দ্বিগুণ ত্রিগুণ হয়ে উঠল। এই গতিবেগ আমার মস্তিষ্কের সহ্যের সীমানার বাইরে চলে যাচ্ছে। আমি আর পারছি না। মনে হচ্ছে আমার মস্তিষ্কটা ফেটেই যাবে। আর কোনো গতিবেগ অনুভব হচ্ছে না, সবকিছু থেমে গেছে। শরীরের ব্যথাটাও উধাও হয়ে গেছে। কোনো মধ্যাকর্ষণ শক্তিও অনুভব হচ্ছে না, শরীরটাই অনুভব হচ্ছে না। এত এত প্রশ্নগুলি কোথায় যেন হারিয়ে গেল। কোনো উত্তর জানার আগ্রহ নেই। সময়টাও থেমে গেছে। ইহাই সত্য, একমাত্র সত্য, একমাত্র অস্তিত্ব, আর বাকি সব কল্পনা। এই জগৎ কল্পনারই আরেকটি নাম। এই কল্পনা আমার সৃষ্ট। এই মানব জাতি, এই পৃথিবী, এই সৌরজগৎ, এই মহাবিশ্ব এবং তাদের ইতিহাস, বর্তমান আর ভবিষ্যৎ সব আমারই কল্পনা সৃষ্ট। আমি ততটাই জানি যতটা সৃষ্টি করেছি। আমার জ্ঞান যত বাড়তে থাকবে, বুঝতে হবে আমার সৃষ্ট কাল্পনিক অস্তিত্বটাও বেড়ে চলছে। যা আমি জানি না, তার সৃষ্টি এখনো হয়নি, কারণ সৃষ্টি মানেই আমি।
এখানে যতটা কাল্পনিক রক্তিমের মতো জড়বস্তুর কথা বলা, ততটাই কাল্পনিক এইসব রক্তমাংসের মানুষের কথা বলা। এই মহাবিশ্বে অবস্থিত সকল সজীব বস্তু এবং সকল জড়বস্তু সব আমারই প্রতিনিধিত্ব করছে। তারা আমারই বিভিন্ন রূপ। এখানে আমি, তুমি, তারা বলে কেউ নেই। যা আছে একমাত্র আমি। সেই রক্তমাংসের আমি নই, সেই খারাপ ভালো বিচার করা আমি নই, এই অস্তিত্ববিহীন আমি, এবং ইহাই একমাত্র অস্তিত্ব। ধীরে ধীরে আবার সেই কল্পনার আলোতে প্রবেশ হতে লাগলো আমার। শরীরের ব্যথাগুলো অনুভূত হতে লাগলো। এক একটি অঙ্গ প্রত্যঙ্গ এবং শ্বাস প্রশ্বাস অনুভব হল। শোনা যেতে লাগলো পাখির আওয়াজ, যানবাহনের শব্দ এবং মানুষের কোলাহল। চোখ খুলে আকাশ দেখতে পেলাম। নিচে চেয়ে দেখলাম রক্তিমের উপর চড়ে বসে আছি। কোথায় আছি আমি? এই তো শিব মন্দিরের কাছেই। ধীরে ধীরে রক্তিম থেকে নেমে খুঁড়িয়ে খুঁড়িয়ে কোনো মতে বটগাছের নিচে সাধু বাবার কাছে গিয়ে পৌঁছলাম। আমাকে দেখতে পেয়ে সাধু বাবা জিজ্ঞেস করলেন, কিরে, আজকে বাইকটা তোকে নিয়ে আসলো নাকি তুই বাইকটাকে নিয়ে আসলি? আমি বললাম, আজকে আমিই বাইকটাকে চালিয়ে নিয়ে আসলাম। আপনাকে ধন্যবাদ জানাতে এসেছি। পেছন ঘুরে রক্তিমের দিকে তাকাতেই সে একটি চোখ টিপ মারল। আমি মুচকি হাসলাম।